দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফরকে ঘিরে আবারও সরগরম রাজনৈতিক অঙ্গন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4 মাস পর অনেকটা হঠাৎ করেই যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত সরকার বিরোধী দলগুলোকে নিয়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি। অপরদিকে এই প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব, কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে সেভাবেই মোকাবেলা করা হবে তাদেরকে। এসব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সাম্প্রতিক সমীকরণে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজী সাইদ। আমাদের সঙ্গে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা, এবং রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি ফের চাঙ্গা রাজনীতি। আমরা প্রথমেই চলে যেতে চাই ঠাকুর ভাই আপনার কাছ থেকে জানতে চাইব, আপনাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি কথা বলেছেন যে আওয়ামী লীগ নয়, দেশ অদৃশ্য শক্তি চালাচ্ছে। তার এমনটা কেন মনে হলো? মানে স্পেসিফিক কোনো কারণ আছে কি? কোনো বিশেষ বৈশিষ্ট্য, উপসর্গ বা কোনো কিছু কি আছে? কিসের উপর ভিত্তি করে উনি এরকম বললেন, আপনি কি বলবেন? আপনি যে কথাটি দিয়ে শুরু করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 6 মাসের বেশি সময় পরে গত পরশুদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং বলেছেন যে দেশ আওয়ামী লীগ চালাচ্ছে না। এই কথাটা আমি আমাদের প্রশান্ত দাস সামনে আমিও বহুবার এর আগে যখন ক্র্যাকডাউন চলছিল বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর, তখন আমরা বলছিলাম পোশাক উর্দি এবং উর্দি ছাড়া কিছু আমলাদের একটা নেক্সাস বাংলাদেশ চালায় এবং এর মুখোশ হিসাবে আওয়ামী লীগকে তারা ব্যবহার করছে। এবং আমরা এই কথাটা আমরা বহুবার বলেছি। বাংলাদেশের বিবিএস বলেছে যে ডিম উৎপাদনে মাত্র খরচ হয় 8 টাকা, উৎপাদনকারীরা বিক্রি করে সেই ডিম 8 টাকা 20 পয়সা। বাজারে ডিমের দাম হচ্ছে 8 টাকা 12 টাকা 70 পয়সা থেকে 13 টাকা গতকাল এবং পরশু দিনের বাজারের অবস্থা। প্রতিদিন বাংলাদেশে প্রায় 12 কোটি ডিম যদি লাগে তাহলে গত 7 দিনে 120 কোটি টাকার ডিমের বাজার থেকে লুট হচ্ছে। আপনি দেখছেন যে এখন কিষানীদের একবার ধান উঠানোর ধুম, সেই সময়ে লাফিয়ে লাফিয়ে চালের দাম বাড়ছে। আমি বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ একটি গণসংগঠন হিসাবে যে এই যে গণবিরোধী কার্যকলাপটি, এই গণবিরোধী কার্যকলাপ আওয়ামী লীগ দ্বারা গৃহীত হতে পারে না। তো ফর দ্যাট রিজন যে এইরকম যে একটা গণবিরোধী কার্যক্রম বাংলাদেশে চলছে এবং একটা লুটপাটের মৎসব চলছে, যে 54টি ব্যাংকের মধ্যে বাংলাদেশে 38টি ব্যাংক প্রায় রেড এন্ড ইয়েলো জোনে আছে। তো সেইখানে যে আওয়ামী লীগ এই লুটপাটগুলি সরাসরি করার জন্যই বসে আছে, আমরা তা বিশ্বাস করতে চাই না। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এইরকম গণবিরোধী কার্যকলাপ, এইরকম গণবিরোধী সিদ্ধান্ত এবং সারা বাংলাদেশে যে একটা গণবিরোধী কার্যকলাপের মৎসব চলছে, এই মৎসবটার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্দেহ পোষণ করেছেন যে এই ঘটনাগুলির সাথে নিশ্চয়ই আওয়ামী লীগ নয়, একটি অদৃশ্য শক্তি আছে যারা দেশ চালাচ্ছে। ঠাকুর ভাই, প্রশ্ন হচ্ছে যে এই অদৃশ্য শক্তির কথা যেটা আপনিও বললেন, এটি কি দেশীয় না দেশের বাইরের? আমি তো স্পষ্ট বললাম, এইখানে প্রথম কথা হচ্ছে আমি দেশীয় অদৃশ্য শক্তিটাই বলি। প্রথমত একেবারেই দূরে যান কেন, আপনি যখন যার কাছে দেখতে পান, আপনি এই সিন্ডিকেট বাসদেরকে তো দেখতে পান, মোটামুটি কাছেই তো আছে। যে ডিমের বাজারে গতকাল এবং পরশুদিন যে 13 টাকা 12.5 টাকা 70 পয়সা থেকে 13 টাকা ডিম যে বিক্রি হচ্ছে প্রতি পিস ডিম, এটা কি আপনি দেখতে পাচ্ছেন না? ডিম তো এত টাকা, ডিম তো আর ইউক্রেন থেকে আসে না, ডিম তো আর ইসরায়েল থেকে আসে না, তো ডিম তো আর ফিলিস্তিন থেকে আসে না। তো এই ডিম এখন সিন্ডিকেটের কবলে ডিম। আপনি আরেকটা কথা আমি বলছি যে ব্যাংকগুলি যে লুটপাটের যে বিষয়টা, এই যে রাজনৈতিক প্রশ্রয় ব্যাংকগুলি যেমন দেওয়া হয়েছে, আপনার মনে আছে কিনা
আবুল মাল আব্দুল মুহিত তার রিটায়ারমেন্টের আগে বলেছিলেন যে ফার্মার্স ব্যাংকে মৃত্যুবরণ করতে দেওয়া উচিত ছিল। তো ফার্মার্স ব্যাংকে আবার আরেকটি নামে চলার একটা ব্যবস্থা করে দেওয়া হয়, পদ্মা ব্যাংক। সেই পদ্মা ব্যাংক যখন লুটপাট করে শেষ হয়েছে তখন তাকে আরেকটা ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া হচ্ছে। এখন যে ভালো খারাপ ব্যাংকগুলি আছে, এই খারাপ ব্যাংকগুলিকে ভালো ব্যাংকের সাথে দেওয়া হচ্ছে, যাতে ভালো ব্যাংকগুলিও লুটপাট হয়। তো ভালো ব্যাংকগুলির বলছে যে আমরা এদের লুটপাট, এদের যে বন্ধ ঋণের দায় নিব কেন? বলা হচ্ছে আমরা বাজেট থেকে দিয়ে দিব। বাজেটের টাকাটা কার বাজেটের টাকা? বাজেটের টাকাটা আপনার আমার পকেটের টাকা। আমার আপনার পকেটের টাকা এই ব্যাংকে দিবে কেন? আওয়ামী লীগের পেছনে একটা নেক্সাস, একটা অদৃশ্য শক্তি আওয়ামী লীগকে চালাচ্ছে, আওয়ামী লীগের মুখোশে দেশটা পরিচালনা করতে, লুটপাট চালাচ্ছে। জি দাদা, প্রশান্ত দা আপনার কাছে আসতে চাই। বেশ কিছু কথা বলেছেন আমাদের ঠাকুর ভাই, সেটির উত্তর আপনি দেবেন। উনি ডিমের দাম, চালের দামের কথা বলেছেন, সেংশনে, তারপরে হচ্ছে যে আপনার ব্যাংকের কথা বলেছেন। আমি একটু উল্লেখ করতে চাই, বর্তমান সাম্প্রতিক সময়ে জিনিসপত্রের দাম বা দ্রব্যমূল্যের দাম, নিয়মিত যারা ভোগ্য পণ্যের দাম, সেগুলো সবকিছু মিলে প্রায় 10%-এর মতো দাম বেড়েছে, এরকম একটি পরিসংখ্যান এসছে। আমি এটা একটু জানিয়ে রাখলাম। আর আপনার কাছ থেকে জানতে চাই যে 2 দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু, তিনি আসায় বিএনপি যারা করেন বা বিএনপি নেতাকর্মীরা, তাদের বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, উনি মির্জা ফখরুল সাহেবের রেফারেন্স আপনি যেটা বলেছেন, একদিকে মির্জা ফখরুল সাহেব তো ঠিকই বলেছেন, বাংলাদেশ তো আওয়ামী লীগ চালাচ্ছে, এটা আমরা কখনো বলিনি। জনগণের পক্ষ থেকে আমরা স্টিয়ারিং হুইলে বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে 2009 সাল থেকে। এই জনগণের, রাষ্ট্রের উপর যে জনগণের শরিকানা আছে, মালিকানা আছে, রাষ্ট্রের সম্পদের উপর একবারে প্রান্তিক মানুষের যে মালিকানা আছে, এটি তো বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম প্রমাণ করলেন। আজকে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর দিকে তাকান, জীবনের 65 বছর বয়সে 2% জমি সহ, ফ্রন্ট এবং ব্যাক গার্ডেন সহ, একটা স্বাস্থ্যসম্মত টয়লেট এবং কিচেন সহ যারা বাড়ির মালিক হয়েছে, তারা জানে এই রাষ্ট্রের সম্পত্তি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একেবারে পেরিফেরাল মানুষের জিম্মায়, মালিকানায় নিয়ে এসছেন। একটি উদাহরণ দিলাম, সোশ্যাল সেফটি নেট দেখেছেন, এই বাজেটেও সোশ্যাল সেফটি নেট বিস্তৃত হচ্ছে। এবং লক্ষ্য করে দেখবেন, এই যে বড় বড় প্রকল্প যেগুলো হয়েছে, এগুলোর যে হিউম্যান ডিভিডেন্ড, আজকে পদ্মা সেতুর একটিমাত্র মনুমেন্টাল স্ট্রাকচারের কারণে কিভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মানুষে মানুষে সংযোগ সাধিত হয়েছে। সুতরাং বাংলাদেশ রাষ্ট্রে জনগণের মালিকানা এবং শরিকানা যে রয়েছে, সেটি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেই প্রথমবারের মতো এটি প্রমাণ করেছেন। একবার 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করেছে। আবার বহু বছর পরে 75-এর পর থেকে লাগাতার ভাবে যখন বাংলাদেশটা হাইজ্যাক্ট হয়ে গিয়েছিল, মালিকানা শেষ হয়ে গিয়েছিল মানুষের, বহু বছর পরে আবার বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে জনগণের বড় অংশের কাছে রাজনৈতিক মালিকানা এবং অর্থনৈতিক শরিকানা হস্তান্তর করেছে। অদৃশ্য শক্তি হতেই পারে, কারণ ওনাদের মনে হতে পারে যে হাওয়া ভবন বোধহয় সব জায়গায় আছে। ওনাদের সময় তো হাওয়া ভবনের বিষয়ে আশয়গুলো ওনাদের নেতারাই সংবাদ সম্মেলন করে 2006 সালের অক্টোবর মাসে তারা বলেছেন। স্মরণ থাকতে পারে বিদ্যুৎ খাতের অসহনীয় লুটপাটে বিবেকের ধারণায় পদত্যাগ করলাম বলে মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার, তখনকার বিদ্যুৎ প্রতিমন্ত্রী সালাম তালুকদার সাহেবের উনি ভ্রাতুষ্পুত্র ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন। আজকে যখন আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, $60 বিলিয়ন মতো রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের প্রায় 1.5 কোটি মানুষের নতুন করে বিদেশে কর্মসংস্থান হয়েছে, আমাদের যেখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মাতৃ এবং শিশু মৃত্যু যেখানে হ্রাস পেয়েছে, 14টি সামাজিক সূচকে আমরা ভারত এবং চীনকে ছাপিয়ে গেছি। এবং আজকে পাকিস্তানের দুইজন প্রধানমন্ত্রী, ইমরান খান এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যখন বলেন বাংলাদেশের উন্নয়ন দেখলে আমরা লজ্জা পাই, এবং তাদের ব্যবসায়ীরা যখন করাচিতে শাহবাজ শরীফকে বলেন যে আপনারা আমাদেরকে অন্তত বাংলাদেশের সমতুল্য করেন, তখন বিএনপি মহাসচিব বলেন পাকিস্তান আমলেই ভালো ছিল।
তাদের অন্যান্য সিনিয়র নেতারা বলেন বাংলাদেশের স্বাধীনতা বাই চান্স স্বাধীনতা, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিন। তো আপনি বুঝতে পারবেন যে ডোনাল্ড লু বলেন, অমিত শাহের কণ্ঠস্বর জালিয়াতি করেন বলেন, কোনো না কোনো ভাবে তারা বিদেশি কাউকে দেখলে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন জানি পরিবর্তন হয়ে যায়। মনে থাকতে পারে যে 14 সালে বিজেপি ক্ষমতায় আসার পর তারা মিষ্টি বিতরণ করেছিলেন, বন্ধের দিন হাই কমিশনে তারা মিষ্টি নিয়ে ছুটে গিয়েছিলেন, স্বাক্ষর জালিয়াতি করেছেন, সিনেটরদের কণ্ঠস্বর জালিয়াতি করেছেন। এই বিষয়গুলো করাতে হয়েছে কি আমরা নিজেরাও লজ্জা পাই, কারণ বিএনপি তো বাংলাদেশেরই একটি রাজনৈতিক দল, বড় দল, তারা ক্ষমতায় ছিলেন একাধিকবার, আবারও আসবার আশা করেন, বড় বড় সমাবেশ করেন। তারা নিজেদের রাজনৈতিক এবং সাংগঠনিক ব্যক্তিত্ব কেন বিসর্জন দেন এটি আমার বোধে আসে না, এটুকুই বলতে পারি। জি, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের বিষয় হচ্ছে ফের চাঙ্গা রাজনীতি। সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাম্প্রতিক সমীকরণে। আজকের বিষয় ফের চাঙ্গা রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা। ঠাকুর ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, বেশ কিছু কথা বলেছেন দাদা। এর মধ্যে একটি কথা বলেছেন, আপনাদের স্বাক্ষর জালিয়াতির কথা বলেছেন, আপনারা মিষ্টি বিতরণ করতেন, কি খুশিতে মিষ্টি বিতরণ করেছেন সেই সময়, সেই প্রসঙ্গটা তিনি নিয়ে আসছেন। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, 3 মাস পর সরকারের টাকা ফুরিয়ে যাবে, চাল আমদানি করতে পারবে না বলে মন্তব্য করেছেন আপনাদের সমমনা দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, দেশের রিজার্ভ যা রয়েছে তা দিয়ে বিদ্যুতের বকেয়া এবং বিদেশি ঋণ পরিশোধ করলে অবশিষ্ট কিছু থাকবে না। তো আপনারা আন্দোলন করে সরকার পতন করতে পারলেন না, নির্বাচন ঠেকাতে পারলেন না, এখন আপনারা অপেক্ষা করছেন টাকা ফুরিয়ে যাবে, তারপর যদি সরকার পতন হয় তারপরে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, এরকম কোনো কিছু? ঠাকুর ভাই। না না, ইয়েস কাজী সাইদ, আপনি জানবেন যে পৃথিবীতে বহু সাম্রাজ্য, বহু কিছুই তার আভ্যন্তরীণ কারণে ধসে পড়েছে। মুঘল সাম্রাজ্য কেউ ধসিয়ে দেয় না, মুঘল সাম্রাজ্য নিজে নিজেই ধসে পড়েছে। তো সেইখানে আমি আপনাকে বলছি যে মাহমুদুর রহমান মান্না যেটা বলেছেন যে প্রায় 60,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে সরকারের পাওনা। আপনি দেখবেন যে গতকালকে আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন। জানা যায় যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন যে তাদের বাংলাদেশে যে $30 বিলিয়ন মতো যে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট আছে, এই ফরেন ইনভেস্টমেন্টে তারা ট্যাক্স পরিশোধের পরে, কর পরিশোধের পরে তাদের যে লভ্যাংশ এটা তারা নিতে পারছে না, বাংলাদেশে ডলার নাই। তো সেইটার দেন দরবার করার জন্য যে আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, তো সেই জায়গায় মাহমুদুর রহমান মান্না যেটা বলেছেন এটা তো অমূলক কিছু না। তো বাংলাদেশ ব্যাংকে একদিনে বা ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মুদ্রার অবনমন হচ্ছে 7 টাকা করে। তো সেইখানে আপনি এইরকম অবস্থা তো হতেই, এটা মাহমুদুর রহমান মান্না বলতেই পারে। আরেকটা বলি যে আমাদের প্রশান্ত ভূষণ বড়ুয়া অত্যন্ত মেধাবী এবং শিক্ষিত মানুষ, ব্যারিস্টার। তো দেখুন, উনি যেটা বলেছেন যে বাংলাদেশে স্বাধীনতার সূচকে বাংলাদেশ পেছনে, প্রেস ফ্রিডমে পেছনে, সকল আন্তর্জাতিক সূচকে দেখবেন বাংলাদেশ পিছিয়ে পড়েছে। তো এটা বলবে যে আওয়ামী লীগের ভাইয়েরা বলেন যে এগুলো বিএনপির প্রপাগান্ডাকে ফলো করে ইন্টারন্যাশনাল সংস্থাগুলি এরকম একটা ধারণা দিয়ে দেয়। মার্চ মাসের 3 তারিখে বাংলাদেশের সকল পত্রিকায় একযুগে বিবিএস এর জরিপ প্রকাশিত হচ্ছে, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর যে জরিপ। সেই জরিপে বলা হয়েছে 26% মানুষ মৌলিক চাহিদা পূরণে ঋণ করে, গড় আয়ু কমেছে, কর্মসংস্থান কমেছে, মাতৃ মৃত্যু বেড়েছে, শিশু মৃত্যু বেড়েছে, জন্ম নিয়ন্ত্রণ কমেছে। বিবিএস বাংলাদেশের সরকারের একটা অঙ্গ প্রতিষ্ঠান বিবিএস, সেই বিবিএস এর জরিপকেও যদি আমি বিশ্বাস করি, যদিও বিবিএস অনেক কমিয়ে বলে এগুলি, তো সেই বিবিএস এর জরিপকে ধরি, তাহলে বাংলাদেশের যে কয়েকটা স্ট্রাকচারাল উন্নয়নকে আপনি তো উন্নয়ন ধরতে পারেন না।
26% মানুষ মানে প্রায় 4 কোটির বেশি মানুষ যে মৌলিক চাহিদা পূরণে মানে খাদ্য কিনতে ঋণ করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কিসের উন্নয়ন আপনি বলবেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মইনুল ইসলাম বলেছেন যে অর্থনীতির 3টি অভিশাপ, একটি হচ্ছে বেকারত্ব, একটা হচ্ছে মূল্যস্ফীতি, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, তিনটাই আছে, সিরিয়াসলি আছে। তো উনি বলেছেন এটা কিসের উন্নয়ন? তো মেট্রো রেল আর ইয়াতে বলে টানেলের কথা আমি বলি যে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে এখন এইটার পরিসংখ্যানই দেয় না, তথ্যই দেয় না বাংলাদেশে। গত ডিসেম্বর মাসে আসলো পত্রিকায় যে নভেম্বর মাসে আয় করেছে 4.5 কোটি টাকা আর রক্ষণাবেক্ষণ ব্যয় হয়েছে মাত্র 71 কোটি টাকা। তো এই যে কসমেটিক ডেভেলপমেন্ট, এই কসমেটিক ডেভেলপমেন্ট আপনি দেখবেন যে বাংলাদেশের অর্থনীতির যে ভয়াবহ চিত্র, এই ভয়াবহ চিত্রের কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। আমি আপনাকে বলছি, আমি গত কয়েকদিন এরকম কথা কিন্তু আমরা আগে অসংখ্যবার শুনেছি, 5, 6, 7 আপনাদের মুখে শুনেছি, মাহমুদুর রহমান মান্না ওনার মুখে শুনেছি যে বাংলাদেশ ডুবে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বাংলাদেশ আরে ওগুলি তো অন্য কথা, আপনি আপনার চোখের মধ্যে দেখিয়ে দিচ্ছে। ধানের দাম হচ্ছে, একটা লোকের ধানের দাম হচ্ছে 30 টাকা কেজি, তার উৎপাদন খরচ 29 টাকা 80 পয়সা থেকে 30 টাকা, বাংলাদেশ সরকারি ইনফরমেশন। সেইখানে ধান বিক্রি হচ্ছে 600, 770 থেকে 80 টাকা। সেইখানে আবার 20 টাকা হচ্ছে ক্যারিং কস্ট। সে যে ইয়েতে মিলে যে ধানের মিলগুলিতে যে সাপ্লাই দিচ্ছে, সেইখানে ধানের দাম পাচ্ছে 760 টাকা। কৃষক ওইখানে শেষ হয়ে যাচ্ছে, কৃষক। আর আমি চালের সেই ধানের চাল যেটা 28, 29 চাল, ব্রি 28, 29, সেই চালের দাম ঢাকায় হচ্ছে 60 থেকে 65 টাকা। আর একটু চিকন চাল যেটা, সেটার দাম 75 থেকে 80 টাকা। তো এই যে বিশাল ফারাক, এই ফারাকটা কেন? এইটা তো সরকারকে দেখতে হবে, এটা বিরোধী দল দেখবে না। এইটা এবং গভর্নমেন্ট দাম নির্ধারণ করেছে 1200 টাকা, কিন্তু সেইখানে গুদামগুলি কোনো কৃষকের কাছ থেকে ধান নিচ্ছে না। সেইখানে 17 লক্ষ টন ধান কালেকশনের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, কিন্তু সেইখানে আওয়ামী লীগের যে স্থানীয় পর্যায়ের দালাল, গুদামের গেট ব্লক করে বসে আছে যে কৃষকরা সেইখানে ধান দিতে পারবে না। আপনাকে আমরা একটু দাদার কাছ থেকে শুনতে চাই। দাদা, ডোনাল্ড লু নিয়ে আবার একটু আসি, যে বিএনপি কে নাকি চাঙ্গা মনে হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কথা বলেছেন। কেন মনে হচ্ছে বিএনপি কে চাঙ্গা, এটা আপনি স্পেসিফিক একটু বলবেন। এর আগে যে প্রশ্নটি ছিল সেটার পুরোপুরি উত্তর আমি পাইনি, যে 10%-এর কথা আমি বলেছি মূল্য বৃদ্ধির কথা, সেটার উত্তর আমাদেরকে দেবেন। তার কারণ হচ্ছে আপনাদের এবারে নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য, ইতিমধ্যে প্রায় 4 মাসের বেশি চলে গেছে, তাহলে কেন জিনিসপত্রের দাম বাড়ছে? দাদা, ডোনাল্ড লুর প্রসঙ্গটি বলি। দেখুন, বিএনপি তো খড়কুটুনিও ভেসে থাকতে চেয়েছে অতীতে, এখনো হয়তো চায়। আপনাদের স্মরণে থাকবে যে 28শে অক্টোবর গত বছরের একজন ভুয়া উপদেষ্টাকে আপনার তাদের সদর দপ্তরে নিয়ে আপ্যায়ন করে তাকে দিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলিয়ে কয়েক ঘন্টা কি একটা বিতেকিশ্রী কাণ্ড তারা করলেন। এবং এর আগে আমি বলেছি কণ্ঠস্বর জালিয়াতি, স্বাক্ষর জালিয়াতি, এবং কানাডার কোন একটা অখ্যাত ওয়েবসাইট থেকে বেগম জিয়াকে কি পুরস্কার দিল 2.5 বছর পর, ওনাকে দিয়ে ওনাকেও রীতিমতো অপমান করলেন ওনারা। তো এখন লক্ষ্য করে দেখবেন যে ডোনাল্ড লু কেন, এর আগে কাতারের আমিরও এসেছেন, ব্রুনাইয়ের সুলতান এসেছেন, আরো অনেকে আসবেন। কারণ বাংলাদেশের অর্থনীতির যে আপনার আমাদের যে উল্লম্পন, আমাদের যে এটি টেক অফ লেভেল পার হয়ে আমরা যেভাবে আপনার গ্রাজুয়েশনটা সম্পন্ন করেছি, আমরা এসডিজির সঠিক পথে আছি, এবং আমাদের গ্রাজুয়েশনটা 26-এ আমরা যেটা আরো চূড়ান্ত ভাবে আমরা আমাদের অর্থনৈতিক একটি মর্যাদা
এবং আমাদের যে কমার্শিয়াল কম্পিটিটিভনেস আন্তর্জাতিক বাণিজ্যে, এগুলো প্রত্যেকটা সূচকে, একটু আগে উনি বললেন, দেখুন গ্লোবাল আপনার যে প্রজেকশন গুলো, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এবং বোস্টন কনসাল্টিং গ্রুপ, তারা বাংলাদেশের অর্থনীতির $1 ট্রিলিয়ন যে সাইজের তারা যেটি এই প্রজেকশন করেছে, এগুলো তার আওয়ামী লীগের সংগঠন না, আন্তর্জাতিকভাবে প্রফেশনালি খুবই রিনাউন্ড প্রতিষ্ঠান। তো এইগুলোতে তারা আস্থা রাখতে পারছেন না। এটা ঠিক যে শোনেন, মিশরে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সরকার ঘোষণা দিয়ে বলেছে মুরগির পাটাও যেন ফেলে না দেয়, মুরগির পাটা যেন খায়। এবং ব্রিটেনে 34% মানুষ আপনার দৈনন্দিন খাবারের জন্য ক্রেডিট কার্ড ভাঙছেন, খরচ করছেন। সব জায়গায় একটি ঝামেলা আছে। পাকিস্তানে দেখুন, একটা কোক খেতে গেলে কিনতে গেলে 12 টাকা অগ্রিম আমি কর দিতে প্রশ্নটা হচ্ছে। আরেকটু স্পেসিফিক করে বলি। সব জায়গাতে ঝামেলা আছে, আন্তর্জাতিক বাজারে সমস্যা আছে, কিন্তু বাংলাদেশে যেটা হয়, ধরাম করে ডিমের দাম বেড়ে যাচ্ছে, ধরাম করে চালের দাম বেড়ে যাচ্ছে। সরকার প্রায় 4.5 মাসের মতো বর্তমান সময়ে নতুন করে সরকার আসার পরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং মোটা দাগে যেটা সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের আসলে কন্ট্রোল নাই, ইচ্ছে হলো দাম বাড়িয়ে দিলাম। এই যে বিষয়টা, এটা নিয়ে একটু বলবেন আসলে। এইটা মাঝখানে কিন্তু বেশ কিছু আপনার আইটেমে দাম কমেও গিয়েছিল, এটাও আপনি গণমাধ্যমে এসেছে দেখবেন। তো এই যে দাম বেড়ে যাওয়ার, ডেফিনেটলি এখানে বাজারের একটা প্রভাব আছে। দেখুন, এই ইকোনমিতে, আমাদের যে বাজার অর্থনীতিতে, এখানে সরকার কিন্তু বাজার কন্ট্রোল করে না, করতে পারার কথাও না। তারপরেও আমি যেটি মনে করি যে আমাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে, এবং চালের কথা বললেন, সরকার কিন্তু কৃষকের কাছ থেকে সহনীয় মূল্যে, ভালো মূল্যে, যাতে কৃষকের উৎপাদন খরচ উঠে কিছু লাভ থাকে কমপক্ষে, সেটা কিন্তু সরকার নিজেই ক্রয় করা শুরু করেছেন এবং ঘোষণা দিয়েছেন যে আরো কিনবেন। তো সুতরাং সেই সমস্যাটিও থাকবে না। তবে ডিম আপনিও কেনেন, আমিও কিনি বলে গরিবের প্রোটিন, আমি মনে করি প্রয়োজনে মাঝখানে কিন্তু একবার বাইরে থেকে ডিম আমদানি করবার অনুমতিও দেওয়া হয়েছিল। আমি মনে করি যে দেশীয় বাজারকে ভারসাম্যমূলক রাখার জন্য প্রয়োজনে কমপক্ষে 30 দিনের ব্যবহারের সমপরিমাণ ডিম অবিলম্বে যদি আমদানি করা হয়, তাহলে আমার ধারণা এই বাজারের এই ভারসাম্যটা ফেরত আসবে। সরকার নিশ্চয়ই সে ব্যবস্থা নিচ্ছেন, অতীতে কিন্তু এটা নিয়েছেন তারা। আপনি দেখেছেন যে পুরো টিম এটাতে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এদের নিয়ে কাজ করছে। তবে আপনার সাথে এবং মোশাররফ ভাইয়ের সাথে আমি ভীষণভাবে একাত্মতা পোষণ করি যে সাধারণ মানুষের, আপনার যারা সীমিত আয়ের মানুষ, নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের জন্য আমার মনে হয় যে এই ভর্তুকি দিয়ে এবং সাপ্লাই চেইনটা কন্ট্রোল করে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থাটা আরো বেশি পদ্ধতিতে করা উচিত, আরো বেশি কার্যকরভাবে করা উচিত, আজকেই করা উচিত। এটাতে আমার কোনো দ্বিমত নেই। জি, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা আবারও একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবারও আপনাদের কথা শুনবো। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণে আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। আজকের বিষয় জানিয়ে রাখি, আজকের বিষয় হচ্ছে ফের চাঙ্গা রাজনীতি। বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে সাম্প্রতিক সমীকরণে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে সম্মানিত দুজন অতিথি। ঠাকুর ভাই, প্রথমে আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একসাথে দুইটা বিষয় প্রশ্ন করি। সেটি হচ্ছে যে বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে এবং চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই, এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন। উনি একই রকম বলেছেন যে মধ্যপ্রাচ্যে ক্ষমতা সংকুচিত হয়ে আছে, তো এটাকে এখানে সম্প্রসারিত করতে পারবে এরকম কোনো কারণ নাই, এরকম একটি কথা উনি বলেছেন। আরেকটি বিষয় বলেছেন যে ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন। কি বলবেন ঠাকুর ভাই? ওবায়দুল কাদের তো অনেক কিছুই বলেন, তো ক্ষমতায় থাকলে একটু কথাবার্তা একটু আমাদের প্রশান্ত ভূষণ বড়ুয়াকে ফলো করলেই হয়। প্রশান্ত ভূষণ বড়ুয়ার মতো একটু ঘুষ জ্ঞান করে কথা বললে ভালো। তো ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি আবার জমায়েত শুরু করেছে, এবার সন্ত্রাস করলে ডাবল শিক্ষা। বাংলাদেশে সন্ত্রাসের রাজনীতির একদিনে 2000 গাড়ি চট্টগ্রামে পুড়িয়েছিল আওয়ামী লীগ। সন্ত্রাসের রাজনীতির আব্বা হচ্ছে আওয়ামী লীগ। তো সেইখানে আমি আপনাকে বলছি যে ওবায়দুল কাদের আজকে যেটা বলতে চান যে সন্ত্রাসের নাম দিয়ে অপোজিশনকে দমন করে দিতে চান, কারণ কি?
কারণ হলো যে তিনি বলছেন যে আমেরিকানরা কি হবে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলে তাদের ক্ষমতা আটকে গেছে। তো মানে আমেরিকা যদি এখানে আটকা না থাকতো তাইলে উনি তাইলে একটু ভয় পেতেন নাকি। তো যাই হোক, আমরা আমেরিকা না, আমরা বাংলাদেশে আমাদের নিজস্ব শক্তির উপর ভর করেই আমরা আন্দোলনটা করছি, সংগ্রামটা করছি। তো আমরা, আমাদের কর্মীরা হতাশ নয়, আমাদের কর্মীরা ক্লান্ত। আমাদের কর্মীদের উপর যে পরিমাণ নির্যাতন চালানো হচ্ছে, ইউনিয়ন লেভেল পর্যন্ত 25,711, মানে 3 মাসে 26,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে। জেলখানায় যে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, আমি জেলখানায় গিয়েছি 2 বার। তো সেখানে এরশাদের আমলে জেল খেটেছি আমরা, সেইটা এইরকম ছিল না। বাংলাদেশে ঢাকায় গতকাল এবং পরশু মুরগির দাম ছিল 380 টাকা এবং সোনালী মুরগির দাম 400 টাকা। আর 200 টাকা হয়েছে ইয়ার দাম, ব্রয়লার মুরগির দাম। আর ব্রয়লার মুরগির পা হচ্ছে 120 টাকা, সোনালী মুরগির পা হচ্ছে 80 টাকা। তো এই যে অবস্থাটা, মানুষ, আপনি দেখবেন যে সন্ধ্যার পরে মুখে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে থাকে মহিলারা, যে মুরগির দোকানের সামনে মুরগির পা কিনবে। তো দেশে এই অবস্থাটা ঠাকুর ভাই, 1974 আমার একটি প্রশ্ন একটু জানার ছিল, একটি বিষয় একটু জানার ছিল, এটার উত্তরটা একটু কাইন্ডলি দিবেন। সেটা হলো, আমরা দেখেছি যে বাংলাদেশ ছাত্রলীগ তারা গাজার পক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ধর্মকে ধারণ করার একটা জিনিস প্রচার করার চেষ্টা করে, এমন একটা ব্যাপার যে ধর্ম তারা খুব ধারণ করছে, মানছে, কিন্তু এই পর্যন্ত বিএনপির তরফ থেকে আমি তেমন কোনো কিছু কি দেখা যাচ্ছে? না সাইদ, আপনি শুনেন, বিএনপি তো জামাতে ইসলাম না, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির ম্যানিফেস্টো পড়বেন। বিএনপি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, ধর্মীয় রাজনীতি করে না। ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় স্বাধীনতাকে সে আপহোল্ড করে। কথা শুনবেন, ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় স্বাধীনতাকে আপহোল্ড করা হচ্ছে যে প্রশান্ত দার বৌদ্ধ ধর্মের মূল্যবোধকে আমি আপহোল্ড করি। আমি বলি নাই যে ইসলামী মূল্যবোধের রাজনীতি আমি করি। আমি একবার স্পষ্ট, বিএনপির যে ম্যানিফেস্টোতে আছে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতা, এই কলামটিতে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এটা বাংলাদেশে, এটা ইসলামী মূল্যবোধের রাজনীতি বিএনপি করছে না। তো সেইখানে আমি আপনাকে বলি যে বিএনপি ইসরায়েল কেন, এটা যদি নামিবিয়ায় হয়, এটা যদি অন্য কোন রাষ্ট্রেও হয়, এটা যদি রুয়ান্ডায় হয়, মানবাধিকার লঙ্ঘিত হয়, আমি অবশ্যই এটার প্রতিবাদ করি। বিএনপি এটার প্রতিবাদ করেছে। তো এখানে বিএনপি কে আলাদা দেখতে পাচ্ছি না, আমেরিকা নাখোশ হয়ে যাবে কেন? আপনার শুনেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে ইন্ডিয়ায় যখন, গুজরাটে যখন মোদি বাংলাদেশে গুজরাটে যখন দাঙ্গা করেছে, বিএনপি বাংলাদেশে ঠিক ওই রকমই আলাদা কোনো রিয়াকশন দেয় নাই। আপনি মনে করবেন বাবরি মসজিদের সময় বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপি একটা আচর লাগতে দেয় নাই। বিএনপির সময় তিনটা পূজা এবং রোজা একত্রে হয়েছে, একটি দুর্ঘটনা ঘটে নাই। তো সেইখানে ধর্মীয় মূল্যবোধ আর ইসলামী মূল্যবোধ আলাদা জিনিস, আমি আপনাকে বলছি। তো সেইখানে উস্কে দিবেন না। তো এইখানে আমি আপনাকে বলছি যে বাংলাদেশের যে নিজস্ব যে সমস্যা, বাংলাদেশের নিজস্ব সমস্যা ইসরায়েলের কাছাকাছি, কম না একেবারে। বাংলাদেশ ডুবে যাচ্ছে, কয়েকদিন পরে টের পাবেন, গায়ে স্যুট দিয়ে এসি চালাইয়া ঘরে বসতে পারবেন না। জি, অনেক ধন্যবাদ আপনাকে ঠাকুর ভাই। আমরা একটু প্রশান্ত দার কাছে আসতে চাই। দাদা, আপনাদের কাছ থেকে যেটি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে বর্তমান সরকারকে প্রতিবেশী দেশ ভারত নিয়ন্ত্রণ করছে, ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, দেশে গণতন্ত্র ফিরবে কিনা তা প্রতিবেশী দেশের উপর নির্ভর করে। এটার উত্তর আপনি স্পেসিফিক দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যেটি ঠাকুর ভাই বললেন যে সন্ত্রাসের তকমা দিয়ে বিএনপির উপরে অত্যাচার করা হচ্ছে, জনগণের সমস্যা সমাধান নয়, খালেদা জিয়া এবং বিএনপিকে দমিয়ে রাখতেই সরকার ব্যস্ত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকী কথা বলেছেন। কেন আপনারা এই সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছেন? তাদের কি গণতান্ত্রিক অধিকার নেই? এটি যিনি বলেছেন তিনি ভালো বলতে পারবেন। তাদের দলের নির্বাচনের সময় আইএসআইয়ের সাবেক মহাপরিচালক আসাদ দুররানি
লাহোরের আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন যে 2001-এর নির্বাচনের সময় তারা হাবিব ব্যাংকের মাধ্যমে বিএনপিকে টাকা দিয়েছিলেন। ওই ব্যাংকার ভদ্রলোক বহুদিন জেলও কেটেছেন। তারা যেহেতু এগুলো করেছেন এবং খুন খারাপির কথা বলছেন, দেখুন বিএনপি দলটির জন্মই হয়েছে জনগণের টাকা চুরি করে। মোশাররফ ভাই আশা করি এটি অফেন্স নেবেন না, কারণ কথাটি বলেছেন স্বয়ং লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সাহেব, বিএনপির প্রাক্তন মহাসচিব, জিয়াউর রহমানের স্বরাষ্ট্র এবং বেগম জিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সুতরাং যেই দলটির জন্ম জনগণের টাকা চুরি করে এবং মিনিটে একটি করে হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সিগন্যাল কোর্সের সৈনিকদের বিরুদ্ধে, তো যারা সন্ত্রাস করেন 14-15 কি পেট্রোল বোমা সন্ত্রাস তারা করেননি, মানুষ পুড়িয়ে মারেননি, এগুলোর জন্য কি বেশি দূরে যেতে হবে? 2001 সালের অক্টোবরে নারকীয় নারী নির্যাতন করেননি, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন করেননি? উনি বললেন কিছু হয়নি। বা 82 সালে সারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, মন্দির ভাঙচুর করেননি? সালাম তালুকদারের মতো লোক পার্লামেন্টে দাঁড়িয়ে এটার পক্ষে সাফাই গাননি, বলেছেন যে ভোলায় এরকম হবে জানলে আমি ভোলায় বিয়ে করতাম, এই ধরনের নিন্দনীয় কথা প্রকাশ্যে পার্লামেন্টে ওনারা বলেননি? কর্নেল আকবরের বিরুদ্ধে ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ঘুষের অভিযোগ করেননি? এগুলো তো করেছেন। তো এগুলো আমাদের বলতে হবে কেন? আমি বরং মনে করি বিএনপি সম্পর্কে আমরা যদি অর্ধেক সত্যি কথাটাও বলি, বিএনপি ওইটুকুলো নিতে পারে না। তো পুরো সত্য কথা তো আমরা বলার যুগে নিতেই পারি না, উঠে চলে যায়। তা আমি সেটি চাই না, আমরা দোষারোপ করতে চাই না ইতিহাসের উপর। এখন কি করাপশন হয় না? এখন কি দুর্নীতি হয় না? নিশ্চয়ই হয় বলেই আদালত, সরকার, দেখুন দেয়ার ইজ এ ডিফারেন্স। যেকোনো একটা কথা বললে দাদা, যেকোনো একটা কথা বললে আপনারা 16 বছর ধরে ক্ষমতায় নাই, 17 বছর ধরে ক্ষমতায় নাই, বিএনপিকে বারবার টেনে নিয়ে আসেন, তাদেরকে আপনার বিরোধী দলে স্বীকার করেন না, কিন্তু তাদেরকে টেনে নিয়ে আসেন কেন? এরকম কেন? আপনারা বর্তমান সময় বর্তমান সরকারের যদি ভুল থাকে সেগুলো নিয়ে আলোচনা করবেন। ট্র্যাক রেকর্ড বলে একটি কথা আছে, ক্রেডিট রেকর্ড বলে একটি কথা আছে। বিএনপির ট্র্যাক রেকর্ড এবং ক্রেডিট রেকর্ড এতটাই খারাপ, তাদের আন্দোলন সহযোগী গণতন্ত্র মঞ্চের 21 দফা 27 দফা নিয়ে ওরা যেটা করেছে সেটা তারাও বিশ্বাস করেনি। এই কারণে প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছে যে বিএনপির ইউটার্নে আমরা হতাশ, ক্ষুব্ধ, বিস্মিত। এই জন্য আমরা মনে করিয়ে দিই। এবার অন্য প্রসঙ্গে আসি, দুর্নীতি হয়, হচ্ছে, অ্যাকশনটাও নিচ্ছে। আপনি বলেন ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রী পর্যায়ের লোকজন তারা আদালতে হাজিরা দিচ্ছেন না, গ্রেপ্তার হচ্ছেন না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায়ের জন্য তো কাউকে অপেক্ষা করতে হচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতায় একটা নতুন টার্ম কিন্তু আমরা শিখেছি, একটা নতুন টার্ম শিখেছি এই সরকারের আমলেই, এই ক্ষমতাকালীন সময়ে, যে সম্পদ 100 গুণ বেড়ে যায়, 200 গুণ বেড়ে যায়। এটা কিন্তু এর আগে শুনতে পাইনি কখনো। সম্পদ 100 আমরা তো লাস্ট মোমেন্টে আছে। প্রশান্ত দা, প্রধানমন্ত্রীর বিয়াই ইহতেশাম বাবর, যিনি জেলে আছেন 2000 কোটি টাকা পাচারের দায়ে। উনি প্রধানমন্ত্রীর ব্যয় না, এটা ভুল তথ্য দিবেন না। বিয়াই প্রধানমন্ত্রী ব্যয় খন্দকার মুশাররফের আপন ভাই ইহতেশাম বাবর। উনি ব্যয় নন। শোনেন, আর তার বিচার কে করছে? ধরেন আপন ভাইই হলো, তার বিচার কে করছে? এই সরকারের আমলেই হচ্ছে। অর্থাৎ মোদ্দা বক্তব্য হচ্ছে বিএনপি কার্পেটের নিচে এগুলো লুকিয়ে রাখতো। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার ভাই হলেও ছাড় দিচ্ছে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিচারিক অ্যাকশনটা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। আরে এইগুলো ঝামেলা হচ্ছে দিকে হচ্ছে। আরে মিল থাকলে হইতো না এটা দাদা। আপনারা যেভাবে গায়ে গায়ে জড়াজড়ি করে আপনারা দেশটাকে পুরোপুরি জাহান্নামের কিনারে নিয়ে গিয়েছিলেন, শুধু দুর্নীতিতে না, খুনে, এমনকি আপনাদের সময়ে বিদেশি রাষ্ট্রদূতরাও রক্ষা পায় নাই। আনোয়ার চৌধুরীকে বোমা মেরেছেন, বাংলা ভাই ইংরেজি ভাই তৈরি করেছেন, জবাই করেছেন, উল্টো দিকে ঝুলিয়ে চক্ষু তুলে ফেলেছেন, এগুলো করেছেন। এটি বেশি দিন আগের কথা নয়, ভুলে যান। আরেকটি কথা, হ্যাঁ, রানিং গভর্নমেন্ট ইজ এ ডিফিকাল্ট থিং, আমরা স্বীকার করি, চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে। শোনেন, ভারতের মতো বড় দেশে করোনার সময় লাশ দাফন করতে পারে নাই, পানিতে ভাসিয়ে দিয়েছিল। বাংলাদেশে সেটি হয় নাই। আপনারা চেয়েছিলেন শ্রীলঙ্কা হবে, অমুক হবে, এগুলো হবে। বাংলাদেশ সফলভাবে, কঠোরভাবে এটি সমাধান করেছে এবং কোভিড রেসপন্সে বাংলাদেশ সারা পৃথিবীর 5টি দেশের মধ্যে রয়েছে। IMF এর যে সফররত টিম যে প্রেস রিলিজ দিয়েছে তারাও স্বীকার করেছে। সুতরাং সবাই ভালো দেখছে। শাহবাজ শরীফ লজ্জা পাচ্ছেন, ইমরান খান লজ্জা পাচ্ছেন বাংলাদেশের উন্নতি দেখে। আপনাদের মহাসচিব পাকিস্তানে যেতে চান, বলেন পাকিস্তানিরা আসতে চাই বাংলাদেশে, আর পাকিস্তানে যেতে চাই। মহাসচিব শুনেন, মহাসচিব যেটা বলেছেন, মহাসচিব সেটা বলেছেন যে ছিল
ওনার প্যাথোলজিক্যালি মুখ দিয়ে বেরিয়ে আসছে। আপনি পাকিস্তানের যুদ্ধ আরম্ভ হওয়ার আগে পর্যন্ত আওয়ামী লীগ যে নারকীয় তাণ্ডব চালিয়েছে অপোজিশনের উপর, পাকিস্তান আমলে কোনোদিন অপোজিশনের উপর ওই রকম নারকীয় তাণ্ডব হয় নাই। বিএনপি তো বাংলাদেশকেই মানে না, সংবিধান মানে না, বলে বাংলাদেশ বাই চান্স স্বাধীনতা। জিয়াউর রহমান সেই দিন স্বাধীনতা ঘোষণা না দিত, এখন মিজান ওয়ালি কারাগারে হয়তো শেখ মুজিবুর রহমান ওখানে ভারতের দুজনকে সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আগামীতে নিশ্চয়ই আপনাদেরকে আমরা পাবো আশা করছি। ভালো থাকবেন আপনারা দুজন। প্রিয় দর্শক, সাম্প্রতিক সমীকরণ শেষ করছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সঙ্গে থাকুন।